হ্যালো বন্ধুরা, আজ আমি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি রোমান্টিক কমেডি মুভি এক্সপ্লেন করতে চলেছি। যে মুভিটিতে একটি মেয়ে ঘুমের ঘুরে নাক ডাকার অভ্যাস থাকার কারণে তার জীবনে সে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে থাকে এবং তার জন্য তার অনেক বিয়েও ভেঙে যায়। তবে শেষমেশ যখন তার বিয়ে হয় তখন তার জীবনে কোনো সুখ থাকে না। নাক ডাকার কারণে তার হানিমুনটাও ঠিকঠাকভাবে হয় না, আর তার স্বামীর সাথেও তার দূরত্ব সৃষ্টি হতে থাকে। তবে শেষ পর্যন্ত কি মেয়েটি তার এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে, নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চিরদিনের জন্য ভাঙন ধরবে? আমরা সেটাই জানবো এই মুভিটিতে। আর এই মুভিটিতে এমন কিছু মজার মজার দৃশ্য আছে যা দেখে আপনি আপনার হাসি থামাতে পারবেন না। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা কল্পনা বলে একজনকে দেখতে পাই, যে প্রতিদিনের মতো তার ঘরের কাজ ছেড়ে তার শাশুড়ি লক্ষ্মীদেবীর কাছে চা নিয়ে যায়। এরপর সে তার স্বামী অর্থাৎ সর্বানন, যে সকালে ছাদে বসে ব্যায়াম করছিল, তার কাছে এক কাপ চা নিয়ে যায়। তখন তার স্বামী কল্পনাকে বলে যে তোমার আসতে 2 মিনিট লেট কেন হলো? কল্পনা বলে যে ঘরের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছিল। সর্বানন, যে একটি লেদার কোম্পানির মালিক, যার কথাই এই পরিবারের শেষ কথা, এবং সে খুবই কড়া মেজাজের একজন মানুষ, যাকে এই বাড়ির সকলেই খুব ভয় পায়। এছাড়াও সে সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, পরিবারের মানুষকে অতটা সময় দিতে সে পছন্দ করে না। এবার সর্বানন আর কল্পনা তাদের ঘরে আসে। তখন সর্বানন কল্পনাকে তার মাথাটা একটু টিপে দিতে বলে, কারণ তার মাথাটা যন্ত্রণা করছিল। আর এই সময় কল্পনা তার স্বামীকে বলে যে সে অনেক কবিতা লিখেছে এবং সেই কবিতাগুলো একটি বই আকারে সে ছাপাতে চায়। কিন্তু সর্বানন কল্পনার কথার কোনো উত্তর না দিয়ে বরং বলে যে আজ 12টায় তাদের ফ্লাইট রয়েছে, আজ তারা সপরিবারে তাদের ভাইয়ের জন্য এক জায়গায় মেয়ে দেখতে যাবে। তখন কল্পনা বলে, তুমি যে তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে সেটা কি তোমার ভাই জানে? তখন সর্বানন বলে, তাকে জানানোর কোনো প্রয়োজন নেই, আমার ডিসিশনই এই বাড়ির শেষ ডিসিশন। এরপর আমরা আরেকটি পরিবারকে দেখতে পাই, যে পরিবারটি হচ্ছে সেই মেয়েটির পরিবার, যে মেয়েটিকে সর্বানন তার ভাইয়ের জন্য আজকে দেখতে আসবে। আর এরা হচ্ছে মেয়ের মা এবং বাবা। তারা খুবই চিন্তিত তার মেয়েকে নিয়ে, কারণ তাকে এখনো পর্যন্ত যত ছেলে দেখতে এসেছে তারা সবাই তাকে রিজেক্ট করে দিয়েছে। তবে মেয়েটি কিন্তু দেখতে কুৎসিত না, তবে কেন তাকে সবাই রিজেক্ট করে দেয়, এটাই হচ্ছে প্রশ্ন। মেয়েটির মা মেয়েটির বাবাকে বলে যে আমাদের কপালটাই খারাপ, এখনকার মেয়েরা সুযোগ পেলেই নিজের জামাই নিজেই খুঁজে নিয়ে আসে, কিন্তু আমাদের মেয়েকে দেখো, সে তো নিজে কাউকে খুঁজে আনতেই পারে না, বরং কেউ যদি তাকে দেখতে আসে তাহলে সে এমন কথা বলে তার সাথে যে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আর এই হচ্ছে সেই মেয়ে যার নাম দীপিকা, যাকে ছেলেপক্ষ থেকে দেখতে আসলে যখন দীপিকা ছেলের সাথে একা একা কথা বলার সুযোগ পায় তখন সে ছেলেপক্ষকে জানিয়ে দেয় যে সে ঘুমের ঘরে প্রচণ্ড নাক ডাকে। আর তার নাক ডাকার কথা শুনেই কোনো ছেলে তাকে বিয়ে করতে রাজি হয় না। এবার আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম অর্জুন, এবং ইনিই হচ্ছে এই গল্পের নায়ক ও সর্বাননের ভাই, যার ঘুম এতটাই হালকা যে একটা পেন্সিল পড়ার আওয়াজেও তার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। এরপর অর্জুন ফ্রেশ হয়ে খাবার টেবিলে ব্রেকফাস্ট করতে যায়, আর তখন তার মা লক্ষ্মীদেবী তাকে জানায় যে অর্জুনের জন্য তার মা একটা মেয়ে ঠিক করেছে যার নাম দীপিকা, যে মেয়েটি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে ভালোবাসে, আর এইরকম একটা মেয়ে তাদের দরকার। কিন্তু অর্জুন এই কথা শুনে বলে যে সে এখন বিয়ে করতে পারবে না, কারণ সে এখনও ভালো কোনো চাকরি পায়নি। এই কথা শুনে তার মা এবং ভাইয়া অর্জুনের উপর খুব রেগে যায়, এবং তার ভাইয়া অর্জুনকে বলে যে দীপিকা খুব ভালো একটা মেয়ে এবং খুব ভালো পরিবারের একজন মেয়ে, আমি সিদ্ধান্ত নিয়েছি 2 মাসের মধ্যে আমি ওর সাথে তোর বিয়ে দেব। এরপর অর্জুনের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তার পরিবারের সঙ্গে সেই মেয়েটিকে দেখতে যাওয়ার জন্য বাধ্য হয়, এবং সেখানে গিয়ে তো অর্জুন অবাক, কারণ তার মায়ের সঙ্গে যখন দীপিকার মা কথা বলছিল তখন কথা বলতে বলতে হঠাৎ তারা আবিষ্কার করে যে তারা ছোটবেলায় একই স্কুলে পড়তো, এমনকি তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের যোগাযোগ না থাকার কারণে এবং তাদের বয়স হয়ে যাওয়ার কারণে তারা প্রথমে একে অপরকে চিনতে পারছিল না। এরপর যখন দীপিকার মা লক্ষ্মীদেবীকে বলে যে তোর স্বামী কোথায়, তখন অর্জুনের মা বলে যে অর্জুন যখন 5 বছর বয়স ছিল তখন তার বাবা তাদেরকে ফেলে চলে যায়, আর তারপর থেকে লক্ষ্মীদেবী তার ছেলেদের নিয়ে একাই থাকে। এইসব কথাবার্তা বলার পর একসময় দীপিকাকে ডাকা হয়, আর দীপিকাকে দেখে তো অর্জুনের ভীষণ পছন্দ হয়ে যায়। আর তখন অর্জুন আর দীপিকা একটি আলাদা জায়গায় কথাবার্তা বলার জন্য যায়, এবং গিয়ে অর্জুন গাছের তলায় একটি মদের বোতল দেখতে পায়। তাই সে দীপিকাকে জিজ্ঞাসা করে যে এখানে মদের বোতল কেন? দীপিকা বলে যে বাবা মাঝে মাঝে একটু একটু ড্রিঙ্ক করে, আর সেই কারণেই এখানে বোতলটা রাখা রয়েছে। অর্জুন তখন বলে যে আমিও কিন্তু কোনো অকেশনে অল্প স্বল্প ড্রিঙ্ক করি, আর ভাইয়ের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে 2-1টা সিগারেটও খাই, এতে তোমার কোনো প্রবলেম নেই তো? দীপিকা বলে না না, আসলে আমিও না বাবার কাছ থেকে চুরি করে মাঝে মাঝে 2-1 পাক খেয়ে নিই, তবে এটা আমার বাড়ির কেউ জানে না। তারা যখন এইসব কথা বলছিল তখন সেখানে দীপিকার মা আসে এবং দীপিকাকে একটু আলাদা ডেকে নিয়ে বলে যে প্লিজ তুই অর্জুনকে তোর নাক ডাকার কথা বলিস না, ও কিন্তু খুব ভালো একটা ছেলে, এবার যদি তোর বিয়ে ভেঙে যায় তাহলে তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। তাই দীপিকা তার নাক ডাকার ব্যাপারে অর্জুনকে আর কিছুই জানায় না। এরপর তাদের বিয়ে পাকা হয়ে যায়, আর দেখতে দেখতে বিয়ের দিন হয়ে গিয়ে আসে।
তাদের বিয়েও হয়ে যায়। আর এবারেই শুরু হয় আসল কাহিনী। বিয়ের প্রথম রাতে যখন অর্জুন আর দীপিকা তাদের বাসর ঘরে আসে, তখন অর্জুন দীপিকাকে বলে, দীপিকা আমি তোমাকে পেয়ে না খুব লাকি, আই লাভ ইউ দীপু। এরপর তারা বিভিন্ন রকম রোমান্টিক গল্প করতে থাকে, একে অপরের হাত ধরে বসে বসে এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ দীপিকার ঘুম পেয়ে যায়। অর্জুনেরও একটু হালকা হালকা ঘুম পায়। আর তখন অর্জুন দীপিকাকে বলে, জানো দীপু, আমার না ঘুম খুবই হালকা, একটা টিকটিকির আওয়াজেও আমার ঘুম ভেঙে যায়। তাই আমি যখন ঘুমাবো তখন ভালোভাবে দরজা জানলা দিয়ে দেবে, যাতে বাইরের কোনো আওয়াজ ঘরের ভেতর না আসে। আর এই কথা শুনে তো দীপিকার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তার রোমান্টিক মুডটা পুরো কাচের মতো ভেঙে চৌচির হয়ে যায়। সে এটা কি শুনলো? অর্জুনের ঘুম এত হালকা? দীপিকা যখন এসব কথা ভাবছিল তখন অর্জুনের খুব ঘুম পেয়ে যায় আর সে শুয়ে পড়ে। এরপর দীপিকা তার মাকে ফোন করে বলে যে, তুমি তো বলেছিলে তোমার বান্ধবীকে আমার নাক ডাকার কথা বলে দেবে, কিন্তু তুমি এখনো বলনি কেন? তোমাকে আগেই বলেছিলাম যে আমার নাক ডাকার কথা কারো কাছে লুকাতে হবে না। এখন আমি কি করবো বলো তো? তোমার জামাইয়ের তো ঘুম খুবই হালকা, তার নাকি একটা টিকটিকির ডাকেও ঘুম ভেঙে যায়। এই কথা শোনার পর দীপিকার মা দীপিকাকে বলে, শোন, তুই আজকের রাতে একদম ঘুমাবি না, সারা রাত জেগে বসে থাকবি, তারপর আমি দেখছি কি করা যায়। দীপিকা তার মায়ের কথা শুনে রাত জেগে থাকার জন্য অনেক রকম উপায় অবলম্বন করার পরেও যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে একটি চেয়ারে একটু গিয়ে হেলান দিয়ে বসে আর সঙ্গে সঙ্গে সে গভীর ঘুমে তলিয়ে যায়। আর ঘুমের মধ্যে সে অর্জুনকে নিয়ে একটা রোমান্টিক স্বপ্ন দেখতে থাকে। আর তখনই এক ভয়ঙ্কর আওয়াজ শুনে অর্জুনের ঘুম ভেঙে যায় এবং সে তাকিয়ে দেখে তার সদ্য বিবাহিত করা বউ দীপিকার নাক থেকে এই রকম ভয়ঙ্কর আওয়াজ বের হচ্ছে। অর্জুন তখন দীপিকার কাছে যায় এবং দীপিকাকে ঘুম থেকে তোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দীপিকার তো কিছুতেই ঘুম ভাঙে না। আর তখন অর্জুন বুঝতে পারে যে সে জীবনে কত বড় ভুল করেছে এই দীপিকাকে বিয়ে করে। এর পরদিন সকালে দীপিকা তার বাবার বাড়ি যায় আর তখন তার মা দীপিকাকে বলে যে কালকেই তো তোরা হানিমুনে যাবি, হানিমুনে গিয়ে যখন অর্জুন খুব রোমান্টিক মুডে থাকবে তখন তুই ওকে তোর নাক ডাকার কথাটা বলবি, মনে রাখিস হানিমুনের এই সময়টা কিন্তু তোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। এরপর অর্জুন আর দীপিকা যখন হানিমুনে যাওয়ার জন্য রওনা হয় তখন অর্জুনের ভাইয়া তাদের লাগেজ গাড়িতে তুলে দেওয়ার সময় লক্ষ্য করে যে অর্জুন চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তাই তার ভাইয়া অর্জুনকে জিজ্ঞাসা করে, কি রে, তোর কি ব্যাপার, তোর মন খারাপ কেন? হানিমুনে যাচ্ছিস, এখন তো খুশিতে থাকার কথা। অর্জুন তখন তার ভাইকে বলে, ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করব, যদি কিছু মনে না করো। সর্বানন্দ বলে, কি কথা বল না। অর্জুন বলে যে কাল রাতে আমার ঘর থেকে তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? এইরকম আজব প্রশ্ন শুনে সর্বানন্দ চুপচাপ তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, সে আর কোনো উত্তরই দিতে পারে না। আসলে অর্জুন তো তার ভাইয়াকে দীপিকার নাক ডাকার আওয়াজ বাইরে শোনা যাচ্ছে কিনা সেই কথা জিজ্ঞাসা করার চেষ্টা করছিল, কিন্তু তার ভাইয়া কি যে উড়াধুরা বুঝলো তা তার ভাইয়াই জানে। এবার অর্জুন আর দীপিকা তাদের হানিমুনের জন্য একটি হোটেলে এসে ওঠে এবং ক্রিপস নামে হোটেলের একজন স্টাফকে অর্জুন জিজ্ঞাসা করে যে তাদের রুম থেকে যদি বাইরে কোনো আওয়াজ আসে তাহলে কোনো সমস্যা হবে কিনা। তখন ক্রিপস তাকে জানায় যে আপনারা যত খুশি আপনাদের রুমে বসে আওয়াজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ এই রুমগুলো কাপেল ফ্রেন্ডলি। এই কথা বলে ক্রিপস সেখান থেকে চলে যায়। এরপর দীপিকা অর্জুনকে তার নাক ডাকার কথাটা অনেকবার বলার চেষ্টা করেও আর বলে উঠতে পারে না। রাতে যখন তারা শুতে যায় তখন অর্জুনের দীপিকার সেই নাক ডাকার আওয়াজের কথা ভেবেই কান্না চলে আসে, তাই তার রোমান্টিক মুড সব নষ্ট হয়ে যায়। এরপর সে বাথরুমে গিয়ে ভাবতে থাকে যে কিভাবে দীপিকাকে অর্জুন জানাবে যে দীপিকা খুব জোরে জোরে নাক ডাকে। আর এসব কথা ভাবতে ভাবতে অর্জুন বাথরুমের মধ্যে পা পিছলে পড়ে যায় আর পড়েই এক অঘটন ঘটিয়ে ফেলে, তার নাকটা ফেটে যায়। আর এভাবেই তাদের হানিমুনের দিনগুলো কেটে যায়। কিন্তু হানিমুনে যা করার জন্য তারা এসেছে তার কিছুই তাদের করা হয় না। তারপর তারা বাড়ি ফিরে আসে আর বাড়ি ফেরার পর একদিন দীপিকা অর্জুনকে বলে যে সে ঘুমানোর সময় নাক ডাকে, আর এটা সে বিয়ের আগে বারবার অর্জুনকে বলার চেষ্টা করেছে, কিন্তু তার মা তাকে বলতে দেয়নি। দীপিকাকে এতটা চিন্তিত দেখে অর্জুন দীপিকাকে বলে যে তুমি ফালতু ফালতু চিন্তা করো না, আমি বিয়ের প্রথম রাত থেকেই দেখছি যে তোমার নাক ডাকার কি আওয়াজ, এটা নতুন করে তোমার আর আমাকে বলতে হবে না। তবে ইউএসএতে আমার একজন ভালো বন্ধু থাকে যে নাক কান গলার ডাক্তার, তুমি যদি চাও তাহলে একবার আমি তার সাথে তোমার কথা বলাতে পারি। এবার অর্জুন তার বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলে এবং তখন তার ডাক্তার বন্ধু তাকে জানায় যে তার বউয়ের এই সমস্যা কোনোদিন ঠিক হবে না, কারণ তার নাকে একটা প্রবলেম রয়েছে, তাই তুই এটা অ্যাডজাস্ট করে নে। প্রথম দু একদিন সমস্যা হলেও আস্তে আস্তে দেখবি আর কোনো সমস্যা তোদের হবে না। আর এবার থেকে শুরু হয়ে যায় অর্জুনের টেনশন নেবার পালা, কারণ অর্জুন বিশ্বাস করে যে প্রতিদিন যদি 8 ঘন্টা ঘুমানো না হয় তাহলে শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যেমন হাই ব্লাড প্রেশার, মাথা যন্ত্রণা, এমনকি হার্ট অ্যাটাক ও ক্যান্সারও হতে পারে। কিন্তু দীপিকার সাথে তার বিয়ে হওয়ার পর থেকে সে আর ভালোভাবে ঘুমাতে পারে না। আর এইসব সমস্যার কথা সে দীপিকাকেও জানায়। দীপিকা তখন বলে, আমার খুব খিদে পেয়েছে, আগে চলো রাতের খাবার খেয়ে আসি। এই কথা শুনে অর্জুন দীপিকাকে বলে, তুমি খেয়ে আসলেই তো তোমার ঘুম পেয়ে যাবে, তখন তুমি নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে, তাহলে আমি কি করবো বলো তো?
দীপিকা বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আমি তাহলে আজকে জেগে থাকবো, তুমি ঘুমিও। অর্জুন বলে, এভাবে কতদিন চলবে? এইভাবে ঘুমানো কখনোই সম্ভব না, কারণ তুমি যদি জেগে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়ো তখন কি হবে? এবার দীপিকা বলে, ঠিক আছে, আমি তাহলে আমার মায়ের কাছে চলে যাচ্ছি, তুমি শান্তি মতো যত ইচ্ছা ঘুমাও। তবে এর মধ্যে অর্জুনের মাথায় একটা আইডিয়া আসে। সে তখন দীপিকাকে বলে যে আমি একটা বুদ্ধি পেয়েছি, যখন আমি ঘুমাবো তখন তুমি জেগে থাকবে, আর যখন আমি জেগে থাকবো তখন তুমি ঘুমাবে। এভাবে আমরা অল্টারনেট সিস্টেমে ঘুমাতে পারি। তাহলে তোমারও বাপের বাড়ি যেতে হবে না, আর আমাদের মধ্যে যে কোনো একটা সমস্যা চলছে সেটা আমার পরিবারও জানতে পারবে না। আর ঘরের সমস্যা ঘরের চার দেওয়ালের মধ্যে রাখাই ভালো, কি বলো? এরপর তারা দুজনে মিলে একটি ক্যালেন্ডার তৈরি করে, যে ক্যালেন্ডারের একদিন রাতে অর্জুন ঘুমাবে আর একদিন রাতে দীপিকা ঘুমাবে। আর এভাবেই তাদের দিনগুলো কাটতে থাকে। তবে এতে তাদের একটা সমস্যা হয়, যে সমস্যাটা হচ্ছে তারা রাস্তায় চলতে চলতে বা অফিসে গিয়ে কাজ করতে করতে যখন তখন ঘুমিয়ে পড়ে। আর এদিকে সবাই ভাবতে থাকে যে তারা নতুন বিয়ে করেছে বলে রাতে হয়তো ঠিকঠাক ঘুম হয় না, আর সেই কারণেই তারা দিনের বেলা অফিসে এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু তাদের আসল সমস্যাটা যে কোথায় সেটা কেউ বুঝতে পারে না। আর তাদের এই ঘুমের চক্করে তারা দুজন যে কোথাও গিয়ে একটু ভালো করে ঘুরবে সেটাও পারে না, কারণ ঘুরতে গেলে হয় দীপিকা ঘুমিয়ে পড়ে, না হয় অর্জুন ঘুমিয়ে পড়ে, কারণ তাদের মধ্যে কেউ না কেউ সেই রাতে জেগেই থাকে, যার কারণে তার ঘুম পেয়ে যায়। তো একদিন অর্জুন ইন্টারভিউ দেওয়ার জন্য যখন রেডি হচ্ছিল, তখন দীপিকা অর্জুনকে বলে যে সে ইন্টারনেট থেকে পূর্ণিমা বলে একজন ডক্টরের খোঁজ পেয়েছে। অর্জুন বলে, ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই ডাক্তারের সাথে কথা বলো। দীপিকা তখন বলে যে ইনি নাক কান গলার ডাক্তার না, ইনি হচ্ছে একজন সাইকোয়ার্টিস্ট। আমি তো আমার নাক ডাকা বন্ধ করার কোনো সমাধান পাচ্ছি না, তাই ভাবলাম তোমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাই, যাতে তোমার হালকা ঘুমটা একটু গভীর হয়, আর আমার নাক ডাকা নিয়ে তোমার যেন আর কোনো সমস্যা না থাকে। কিন্তু অর্জুন দীপিকার কথায় রাজি হয় না, সে সাইকোয়ার্টিস্ট দেখাতে চায় না। তাই সে দীপিকাকে বলে যে প্রবলেম তোমার, আর তুমি আমাকে সাইকোয়ার্টিস্ট দেখাতে চাইছো, আমি কি পাগল নাকি? এসব কথা বলার পর সে ইন্টারভিউ দিতে চলে যায়। এবার ওই দিন রাতে তারা যখন সবাই মিলে বাড়িতে বসে গল্প করছিল, তখন অর্জুন জানায় যে সে এবিএস নামে একটা নিউজ চ্যানেলে আজ ইন্টারভিউ দিতে গেছিল এবং সেখানে তার চাকরিটা হয়ে গেছে। কিন্তু এরকম একটা খুশির খবরেও অর্জুনের মুখে কোনো হাসি ছিল না। তখন তার পরিবার বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো একটা সমস্যা চলছে। তাই সর্বানন দীপিকাকে জিজ্ঞাসা করে যে অর্জুনের কি হয়েছে, কিন্তু দীপিকা সর্বাননের কথা এড়িয়ে যায়। আর সেই রাতেই দীপিকার ঘরে অর্জুনের মা আসে এবং দীপিকাকে বলে যে সে একটা বই খুঁজে পাচ্ছে না, তাই দীপিকা যদি তাকে একটু ওই বইটা খুঁজে দেওয়ার জন্য হেল্প করে তাহলে খুব ভালো হয়। এরপর দীপিকা সেই বইটি খুঁজে বের করে দেয়, আর তখন দীপিকা দেখে যে বইয়ের মধ্যে কাদের যেন একটি বিয়ের ছবি রাখা রয়েছে। তখন দীপিকা তার শাশুড়িকে জিজ্ঞাসা করে যে এই বিয়ের ছবিটি কার। তখন তার শাশুড়ি তাকে বলে যে এটা তাদের বিয়ের ছবি, আর ওটাই তার স্বামী। এই প্রথম দীপিকা তার শ্বশুরমশাইকে দেখলো, যে তার শাশুড়িকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। তাই সে তার শাশুড়িকে জিজ্ঞাসা করলো যে তাদের বিয়েটা কিভাবে হয়েছিল, তাদের বিয়ে কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তার শাশুড়ি তখন দীপিকাকে বলে যে তাদের লাভ ম্যারেজ ছিল। দীপিকা তখন তাদের লাভ স্টোরি শোনার জন্য ব্যাকুল হয়ে পড়ে এবং তার শাশুড়িকে বলে তাদের লাভ স্টোরি শোনাতে। এরপর তার শাশুড়ি অর্থাৎ লক্ষ্মী দেবী তার বৌমা দীপিকাকে তাদের লাভ স্টোরি শোনায় এবং বলে তাদের বিয়ে হয়েছিল ভালোবেসে। বিয়ের আগে লক্ষ্মী দেবীকে তার স্বামী খুব ভালোবাসত, কিন্তু বিয়ের পর থেকে তাদের জীবনে অশান্তি শুরু হয়। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি হতো। এরপর আস্তে আস্তে তার বড় ছেলে হয়, তারপর ছোট ছেলে হয়, আর ছোট ছেলে অর্জুনের যখন 5 বছর তখন লক্ষ্মী দেবীকে ছেড়ে তার স্বামী চলে যায়। এইসব গল্প করার পর দীপিকা তার ঘরে চলে যায়। পরের দিন সকালে অর্জুনের ফোনে একটা ফোন আসে। এটা তার কোম্পানির থেকে ফোন এসেছে। তার কোম্পানির বস তাকে ফোন করেছে এবং তাকে সে বলছে যে আজ তার কোম্পানিতে ফিনান্স মিনিস্টার আসবে আর তার ইন্টারভিউ অর্জুনকে নিতে হবে। অর্জুন প্রথমে তার বসকে বলে যে আমি কি এই কাজ করতে পারবো, কিন্তু তার বস বলে আমার তোমার উপর ভীষণ ভরসা আছে, আমি জানি তুমিই এই কাজ করতে পারবে। এরপর সে তার পরিবারের সবাইকে জানিয়ে দেয় যে সে নিউজ চ্যানেলে ফিনান্স মিনিস্টারের ইন্টারভিউ নেবে এবং তার পরিবারের সবাই যেন সেই ইন্টারভিউটি দেখে। এই কথা বলে সে তার অফিসে চলে যায় এবং অফিসে যাওয়ার পর ইন্টারভিউ দেওয়ার আগে সে একটা বাথরুমে যায় ফ্রেশ হতে। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও অর্জুন টয়লেট থেকে বের হয় না। আর এদিকে ফিনান্স মিনিস্টারের ইন্টারভিউ নেওয়ার সময়ও পেরিয়ে যাচ্ছে, কিন্তু অর্জুন টয়লেট থেকে বের হচ্ছে না। তাকে অফিসের সবাই মিলে খুঁজতে থাকে, কিন্তু কেউই খুঁজে পায় না। তাই অফিসের বস বাধ্য হয়ে আর একটা মেয়েকে ফিনান্স মিনিস্টারের ইন্টারভিউ নেওয়ার জন্য বলে। আর অর্জুনের বাড়ির লোক যখন নিউজ চ্যানেল খোলে তখন দেখে যেখানে অর্জুনের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সেখানে অন্য আরেকটি মেয়ে ফিনান্স মিনিস্টারের ইন্টারভিউ নিচ্ছে। তাহলে অর্জুন কোথায় গেল? অর্জুন তখন টয়লেটে বসে ঘুমিয়ে পড়েছিল, কারণ আগের দিন রাতে অর্জুনের জেগে থাকার পালা ছিল। তাই অর্জুন সেদিন সারা রাত জেগেছিল, তাই সে টয়লেটে এসে ঘুমিয়ে পড়েছে।
আর এই দৃশ্য ওই কোম্পানির একজন ঝাড়ুদার টয়লেট পরিষ্কার করতে এসে দেখতে পায়। আর সে তখন সেই ছবি তুলে ওই কোম্পানির সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে ছবিটি পাঠিয়ে দেয়। আর নিমিষের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। আর এই ছবি যখন তাদের বসের হাতে পড়ে তখন বস অর্জুনকে তার কোম্পানির থেকে বের করে দেয় এবং তার কোম্পানির সমস্ত কলিগ তাকে দেখে হাসাহাসি করে। আর এই ছবি একসময় তার বউ দীপিকার হাতেও গিয়ে পড়ে। আর তখন দীপিকা বুঝতে পারে যে আজকে কেন অর্জুন ফিনান্স মিনিস্টারের ইন্টারভিউ নিতে পারেনি। এবার অর্জুন তার বন্ধুদের সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে তার দুঃখের কথা যখন তার বন্ধুদের সাথে শেয়ার করছিল তখন দীপিকা সেখানে আসে। আর দীপিকাকে দেখার পর তার বন্ধুরা অর্জুনকে রেখে সেখান থেকে চলে যায়। এরপর দীপিকা অর্জুনের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু অর্জুন দীপিকার উপর রাগ করে, কারণ আজ যা হয়েছে তা দীপিকার জন্যই হয়েছে। দীপিকা যদি অত জোরে জোরে ঘুমের সময় নাক না রাখতো তাহলে আজ তার ঘুমের ঘাটতি পড়তো না, আর সে টয়লেটে ঘুমিয়েও পড়তো না। এখন অর্জুনের দীপিকাকে দেখলেই রাগ হচ্ছে, তাই দীপিকার সে আর কোনো কথাই শুনতে চায় না। তাই দীপিকাকে রেখে সে যখন চলে যেতে চায় তখন অর্জুনকে দীপিকা জড়িয়ে ধরে এবং বলে, অর্জুন আই লাভ ইউ, প্লিজ তুমি আমাকে মাফ করো, আমি জানি সব কিছু আমার জন্যই হয়েছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, অর্জুন আই লাভ ইউ। অর্জুন তখন দীপিকাকে বলে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? যদি সত্যি আমাকে তুমি ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাও। আজ তোমার জন্য আমার কেরিয়ার খারাপ হয়ে যাচ্ছে, আমার সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, আমি তোমার সাথে আর থাকতে চাই না। দীপিকা অর্জুনকে বলে, তুমি প্লিজ আমার কথা শুনে একবার সাইকিয়াট্রিস্টের কাছে চলো, তার সাথে কথা বলি, আমাকে প্লিজ একটা চান্স তুমি দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু অর্জুন কোনো কথাই শোনে না, সে দীপিকাকে ওখানে রেখে চলে যায়। এবার এবিএস নিউজ চ্যানেলে অর্জুনকে ফিনান্স মিনিস্টারের সাথে একটা ইন্টারভিউ নিতে দেখা যায়। আর ইন্টারভিউ নেওয়ার সময় ফিনান্স মিনিস্টারের ফোনে একটি ফোন আসে, আর এই ফোনটা করেছিল অর্জুনের মা। এদিকে ফিনান্স মিনিস্টার যখন ফোনে কথা বলছিল তখন অর্জুন ঘুমিয়ে পড়েছিল, তাই ফিনান্স মিনিস্টার তখন অর্জুনকে ডেকে তার মায়ের ফোনটা দিতে চায়, কিন্তু বাস্তবে সে কোনো ফিনান্স মিনিস্টারের ইন্টারভিউ নিচ্ছিল না, সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। এরপর তার বন্ধুর ডাকে তার ঘুমটা ভেঙে যায়, আর তখন সে বুঝতে পারে যে সে একটি গাড়ির ভিতর বসে আছে। এরপর অর্জুন তার বন্ধুকে নিয়ে কোর্টে যায়, কারণ সে দীপিকাকে ডিভোর্স দিতে চায়। কোর্টে যাওয়ার পর অর্জুন তার উকিলকে জিজ্ঞাসা করে যে তাদের ডিভোর্সটা সত্যিই হয়ে যাবে তো? তখন অর্জুনের উকিল তাকে বলে যে আমি এখনো পর্যন্ত 140 জনকে ডিভোর্স করিয়েছি, তাই তুমি কোনো চিন্তা করো না, আমার হাত সম্পর্ক ভাঙার জন্য খুবই শুভ। এই কথা বলে অর্জুনের উকিল যখন কোর্টে যাবে তখন তার জুনিয়রের কাছ থেকে সে জানতে পারে যে আজ যে কোর্টে জাজ বসবে সেই জাজ খুবই কড়া এবং সে কোনো ডিভোর্সের পারমিশন হঠাৎ করে দেয় না। আর এর মধ্যে কোর্টে অর্জুনের পরিবার আর দীপিকার পরিবারও এসে হাজির হয়। আর তখন জজ সাহেবও কোর্টে আসে এবং অর্জুনের উকিলকে জিজ্ঞাসা করে যে এরা কিসের জন্য ডিভোর্স নিতে চায়, কোনো শারীরিক নির্যাতন বা মেয়ের উপর কোনো অত্যাচার বা কোনো টাকা পয়সা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে? তখন অর্জুনের উকিল বলে, ম্যাডাম ওইসব কিছুই না, অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট অর্জুন তার স্ত্রী দীপিকাকে ডিভোর্স দিতে চায় নাক ডাকার কারণে, কারণ সে ঘুমের ঘোরে এত জোরে জোরে নাক ডাকে যে আমার ক্লায়েন্ট ভালোভাবে কোনোদিনও ঘুমাতে পারে না, আর সেই কারণেই সে ডিভোর্স দিতে চায়। এই কথা শুনে কোর্টের ভিতরে থাকা সবাই খুব হাসাহাসি করতে থাকে, আর জজও তাদের ডিভোর্সের পারমিশন দেয় না। তিনি বলে যে নাক ডাকার জন্য আবার কেউ ডিভোর্স করাতে আসে নাকি কোর্টে? তার থেকে আপনার ক্লায়েন্টকে বলুন বাড়িতে গিয়ে মাথা ঠান্ডা করে সমস্ত কিছুটা নিজেদের মধ্যে সমাধান করে নিতে। কোর্ট থেকে বেরানোর পর অর্জুনের ভাইয়া এবং তার শ্বশুর শাশুড়ি সবাই অর্জুনকে বলে যে সে যেন ডিভোর্সের অ্যাপ্লিকেশনটা কোর্ট থেকে তুলে নেয়, কিন্তু অর্জুন কারো কথা শুনতে রাজি হয় না, তাই তার ভাইয়া তাকে জোরে একটা থাপ্পড় মারে। আর এই কষ্টে অর্জুন তার বন্ধুর বাড়িতে গিয়ে বসে বসে মদ খেতে থাকে। আর তখন অর্জুনের মা অর্জুনকে খুঁজতে খুঁজতে তার সেই বন্ধুর বাড়িতে যায়। অর্জুন তার মাকে দেখে তার মদের বোতলটা পিছনে লুকিয়ে ফেলে। অর্জুনের মা অর্জুনকে বলে যে তুই এখানে বসে এসব কি করছিস, তুই এখনই আমার সঙ্গে বাড়ি চল। আর দীপিকার দোষী বাকি, ও ঘুমের মধ্যে নাক ডাকে, তাই তুই ওকে ডিভোর্স দিবি? অসভ্য ছেলে একটা, বাড়ি চল। অর্জুন বলে, আমি এই সমস্যার সমাধান করার জন্য অনেক চেষ্টা করেছি মা, অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু আমি আর পারছি না। অর্জুনের মা বলে, দীপিকাও তো অনেকভাবে তার নাক ডাকা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু ও যদি না পারে তাহলে এটা কার দোষ? তখন অর্জুন তার মাকে বলে যে আমার বিষয় তোমাকে ভাবতে হবে না, তুমি ভাইয়ার কাছে গিয়ে থাকো, ভাইয়া তো অনেক ভালো কাজ করে, খুব ভালো একজন ছেলে, আমি না হলেও তোমার চলে যাবে। অর্জুনের মা বলে, আমার কাছে তোরা দুজনেই সমান, আমি তোদের কখনোই আলাদা চোখে দেখি না। এই কথা শুনে অর্জুন বলে, তুমি তো অনেকক্ষণ হয়েছে আমার সাথে কথা বলছো, একবার ওকে জিজ্ঞাসা করেছো যে আমি এখনো খেয়েছি কিনা? আসলে আমাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথাই নেই, আমার সমস্যাটা তোমাদের কাছে কোনো সমস্যাই না। এইসব কথা শুনে অর্জুনের মায়ের খুব কষ্ট হয়, সে চুপচাপ বাড়ি চলে যায়।
এরপর অর্জুন আবার কোর্টে যায়, আর তখন অর্জুনের উকিল অর্জুনকে বলে যে তুমি কোর্টের কাছে বলবে যে তোমার বউ অন্য একটি লোকের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। কিন্তু অর্জুন সেই কথা বলতে রাজি হয় না। সে বলে যে আমি দীপিকার নামে কোনো মিথ্যে কথা বলতে পারবো না, কারণ ও ওই রকম মেয়েই না। অর্জুনের উকিল বলে তাহলে একটা কাজ করো, তুমি তোমার বউয়ের সাথে কথাবার্তা বলে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। অর্জুনও মনে মনে ঠিক করে যে এটাই ভালো হবে, তাই সে দীপিকার সাথে একটি আলাদা জায়গায় দেখা করে এবং সেখানে যাওয়ার পর অর্জুন শুনতে পারে যে দীপিকা প্রেগনেন্ট। এই কথা শুনে অর্জুন তো খুব খুশি হয় এবং দীপিকাকে বলে তুমি এই খুশির খবরটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো কেন? তুমি এখন থেকে আর কোনো টেনশন নেবে না। দীপিকা বলে টেনশন নেব না, তুমি আমাকে ডিভোর্সের কথা বলছো আর আমার চিন্তা না হয়ে থাকতে পারে? অর্জুন বলে ডিভোর্সের সাথে আমাদের সন্তানের সম্পর্ক কি? বাবা হিসাবে আমি সন্তানের উপর যত প্রকার দায়িত্ব পালন করতে হয় সব করব এবং যখন টাকা লাগবে, যখন যা প্রয়োজন হবে আমি দেব। এরপর দীপিকা তার মাকে জানায় যে সে প্রেগনেন্ট। তার মাও খুব খুশি হয়। সে বলে যে সে এখনই তার জামাইকে জানাবে, কিন্তু দীপিকা বলে যে আমি অ্যাবর্শন করাতে চাই। এই কথা শুনে তো দীপিকার মা কান্নাকাটি শুরু করে দেয়। সে বলে যে তুই যদি বাচ্চা নষ্ট করে ফেলিস তাহলে তোদের স্বামী স্ত্রীর মধ্যে আর কখনোই সম্পর্ক জোড়া লাগবে না। তখন দীপিকার বাবা বলে যে শ্বশুর বাড়িতে কষ্ট করে থাকার থেকে এখানে শান্তিতে একা থাকাই ভালো। দীপিকার মা বলে তোমার মেয়েকে সারা জীবন তুমি ঘরে বসিয়ে রাখতে চাও নাকি? এতে লোকে কি বলবে? দীপিকার বাবা বলে যে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার মেয়ে যদি এখানে থেকে শান্তি পায় তাহলে এখানে সারা জীবন তাকে আমি রেখে দিতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই। লোকে যা খুশি তাই বলবে। এই কথা বলার পর দীপিকার বাবা সেখান থেকে চলে যায়, আর দীপিকা আয়নার সামনে দাঁড়িয়ে তার পেটে হাত দিয়ে একা একা কাঁদতে থাকে। পরের দিন দীপিকা তার বাচ্চা অ্যাবর্শন করার জন্য হসপিটালে যায় এবং অর্জুন এই খবর কিভাবে যেন পেয়ে যায়, তাই সে সেই হসপিটালে এসে উপস্থিত হয় এবং দীপিকার সঙ্গে সে আলাদাভাবে একটু কথা বলতে চায়, কিন্তু দীপিকার বাবা সেটা অ্যালাউ করে না। তখন অর্জুন দীপিকার বাবার উপর খুব রেগে যায় এবং তার সাথে তুই তাকারি করে কথা বলতে শুরু করে। দীপিকা তখন অর্জুনকে বলে যে তুমি এটা কি করছো? ওটা আমার বাবা, তুমি কি কাকে কতটা রেসপেক্ট দিতে হয় সেটাও ভুলে গেছো? অর্জুন বলে তুমি এখানে অ্যাবর্শন করাতে কেন এসেছো? আমি তো বলেছি যে আমার সন্তানের বাবা হয়ে আমার যা কর্তব্য আমি করব। দীপিকা তখন বলে যে বাবা হয়ে কি করবে তুমি? ছেলের থেকে আলাদা থেকে বাবা হয়ে বাবার কর্তব্য কি করা যায়? সারা জীবন ছেলের আত্মীয় হয়ে দূরে থাকবে? যখন বাচ্চা বড় হবে, যখন সে আমাকে জিজ্ঞাসা করবে যে তার বাবা কোথায় বা মা তুমি বাবার সাথে কেন থাকো না, তখন আমি কি উত্তর দেব? এর মধ্যে হসপিটালের ভেতর থেকে একজন নার্স দীপিকাকে ডাকে, আর দীপিকা হসপিটালের রুমের ভেতর যাওয়ার আগে অর্জুনকে বলে যে তুমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। এই কথা বলে সে তার বাবাকে নিয়ে অ্যাবর্শন করানোর জন্য রুমের ভিতরে চলে যায়। এরপর কেটে যায় আরও কিছু মাস। একদিন অর্জুনের মা তার ভাইয়া সর্বাননকে বলে তোমার বাবা আমার সাথে কিছুদিন ধরে দেখা করতে চাইছে, তুমি কি চাও যে তোমার বাবা আমাদের বাড়ি আসুক, আমার সাথে দেখা করুক? কিন্তু সর্বানন বলে যে এতদিন পর এখন কেন এসব কথা উনি বলছে, এখন এখানে এসে উনি কি করবে? আর তখন লক্ষ্মী দেবী বুঝে যায় যে তার বড় ছেলে চায় না যে তার স্বামী এখানে আসুক। আর এদিকে অর্জুন একটি আলাদা জায়গায় একটা আলাদা বাড়িতে একা থাকে। একদিন ভোরে সে যখন তার বাড়িতে বসেছিল তখন তার ভাবি তাকে ফোন করে এবং বলে যে অর্জুনের মায়ের শরীরটা একটু খারাপ, তাকে যেন সে এসে দেখে যায়। অর্জুন তখন তার মায়ের কাছে যায়। তার মা অর্জুনকে দেখার পর তাকে বলে যে অনেক তো হলো, এখনো আর দেবদাস হয়ে থাকতে হবে না। শরীরের কি অবস্থা করেছিস একবার দেখেছিস? আর আমি শুনেছি তুই নাকি অনেক মদ খাস, সিগারেট খাস, এসব খাওয়া ছেড়ে দে। আর এইসব কথা বলতে বলতে তার শরীরটা আরও খারাপ হতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে অর্জুন তাকে হসপিটালে নিয়ে যায়। একটু পর তার বড় ভাইও হসপিটালে আসে এবং তখন তারা জানতে পারে যে তার মা হার্ট অ্যাটাক করেছে, তার বাইপাস সার্জারি করাতে হবে এবং তার জন্য তার মায়ের রক্তেরও প্রয়োজন। তাই অর্জুন ও সর্বানন দুজনে তার মাকে রক্ত দেয়। এবার অর্জুন যখন তার ভাতিজার সাথে দাঁড়িয়ে কথা বলছিল তখন অর্জুন লক্ষ্য করে যে সেখানে দীপিকা ও তার মা বাবাও এসেছে, আর তখন অর্জুনের সাথে দীপিকার দেখা হয়। আজ অনেকদিন পর অর্জুনের সাথে দীপিকার দেখা হলো, তাই তারা একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর দীপিকা অর্জুনের মায়ের কাছে যায়। তখন অর্জুনের ভাবি দীপিকাকে একটি চিঠি দেখায় আর বলে যে এই চিঠিটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে পাঠিয়েছে, ভাগ্যিস চিঠিটা আমার হাতে এসে পৌঁছেছে। যদি এটা অর্জুনের ভাইয়ার হাতে এসে পৌঁছাতো তাহলে সে চিল্লামিল্লি করে বাড়ি মাথায় তুলত। দীপিকা বলে সত্যি শাশুড়ি মা কতটা দুঃখী, তার স্বামীর চিঠিটা হাতে পেয়েও সে সেটা কারোর সাথে শেয়ার করতে পারছে না। আসলে সেই চিঠিটাতে অর্জুনের মায়ের সঙ্গে তার বাবা দেখা করার কথা বলেছে। তখন দীপিকা অর্জুনের কাছে যায় এবং অর্জুনকে বলে যে তোমার মা এখন অসুস্থ, তাই তাকে ভালো রাখার জন্য আমরা দুজন এখন একটু একসাথে থাকতে পারি।
আর আমাদের একসাথে দেখলে মা খুব খুশি হবে। আর তোমার বাবা তোমার মাকে একটা চিঠি পাঠিয়েছে, যে চিঠিটায় সে তার ঠিকানা দিয়েছে, এবং তোমার বাবা চায় তোমার মায়ের সাথে একটু দেখা করতে। আমার মনে হয় তোমার বাবাকে যদি তোমার মায়ের কাছে নিয়ে আসা হয় তাহলে তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর তারা প্ল্যান করে যে অর্জুনের বাবার সঙ্গে দীপিকা আর অর্জুন দেখা করবে। তাই তারা প্লেনের টিকিট কেটে প্লেনে উঠে পড়ে। প্লেনে উঠে অর্জুন বলে, আমরা একসাথে যাচ্ছি ঠিক আছে, কিন্তু তাই বলে কখনো ভেবো না যে আমরা সারা জীবন একসাথে থাকবো। আর আমাদের যাতায়াতে যা খরচ হবে সেটা তুমি হাফ খরচা দেবে আর আমি হাফ খরচা করব। আর হ্যাঁ, বাড়ি থেকে আসার সময় আমাদের কফি খাওয়ার জন্য যে টাকা খরচ হয়েছে সেখান থেকে 100 টাকা আমি তোমার কাছে পাবো। অর্জুন যখন এসব কথা বলছিল তখন দীপিকা কানে হেডফোন দিয়ে গান শোনার কারণে সে কিছুই শুনতে পারেনি। তখন অর্জুন ফ্লাইটের একজন স্টাফকে ডেকে বলে যে আমাকে একটু এই সিটটা চেঞ্জ করে দেবেন। তখন স্টাফ বলে, আপনার সিট নিয়ে কোনো সমস্যা আছে স্যার? অর্জুন বলে যে না, আমার এই সিটটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পাশে থাকা এই মেয়েটাকে নিয়ে আমার অনেক সমস্যা আছে। তবে তখন ফ্লাইটের ওই স্টাফ অর্জুনকে জানায় যে তাদের প্লেনের সমস্ত সিট আজকে বুকিং, তাই তাকে আলাদা কোনো সিট দেওয়া সম্ভব না। এর মধ্যে দীপিকা অর্জুনকে সেই কফি খাওয়ার 100 টাকা ফেরত দিয়ে দেয়। এরপর দীপিকা আর অর্জুন প্লেনের মধ্যে ঘুমিয়ে পড়ে। আর তখন দীপিকা খুব জোরে জোরে নাক ডাকতে শুরু করে। আর এই নাক ডাকার আওয়াজ শুনে প্লেনের সমস্ত প্যাসেঞ্জার বিরক্ত হয়ে যায়। একজন বলে, আমি 24 বছর ধরে এই প্লেনে চলাফেরা করছি, কিন্তু এই রকম নাক ডাকা মানুষ আমি আগে কখনো দেখিনি। আর একজন বলে, আমি প্লেনের টিকিট কেটেছি একটু ঘুরতে যাওয়ার জন্য, আপনি প্লিজ আপনার বউকে জাগিয়ে দিন। আসলে অর্জুন ঘুমিয়ে পড়ার পর সে প্লেনে বসে এইসব স্বপ্ন দেখছিল। তখন দীপিকা অর্জুনকে বলে যে ভয় নেই, আজকে আমি ঘুমাবো না, তুমি ঘুমাও, সময় মতো আমি তোমাকে ডেকে দেবো। এরপর তারা একসময় প্লেন থেকে নামে এবং প্লেন থেকে নেমে একটা হোটেলে যায় অর্জুনের বাবার সাথে দেখা করার জন্য। হোটেলে গিয়ে দীপিকা একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে এবং অর্জুনকে বলে যে অর্জুন, 10 দিন পরে আমাদের ডিভোর্সের ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, কারণ 10 দিন পর আমাদের কোর্টে ফাইনাল হিয়ারিং আছে, যেদিন জজ আমাদের সিদ্ধান্ত শুনে ডিসিশন নেবে যে আমাদের ডিভোর্স দেবে কিনা। তাই ভালোই হবে, তোমার আমাকে আর সহ্য করতে হবে না। আর হ্যাঁ, মদ খাওয়াটা ছেড়ে দিও, কারণ ওটা ভালো জিনিস না। পরের দিন সকালবেলা তারা একটা জায়গায় যায় এবং সেখানে অর্জুনের বাবাও আসে। এরপর অর্জুনের সাথে অর্জুনের বাবার দেখা হয়, কিন্তু অর্জুনের বাবা যখন অর্জুনের সাথে কথা বলতে শুরু করে তখন অর্জুন সেখান থেকে উঠে চলে যায়। এরপর দীপিকা তার শ্বশুরকে বলে যে 2 দিন আগে তার স্ত্রী অর্থাৎ লক্ষ্মী দেবীর হার্ট অ্যাটাক হয়েছে। আর এই কথা শুনে দীপিকার শ্বশুর বলে যে এখন লক্ষ্মী কেমন আছে, ও ভালো আছে তো? দীপিকা বলে যে হ্যাঁ, এখন সে সম্পূর্ণ বিপদমুক্ত। আর তার সঙ্গে দীপিকা তার শ্বশুরকে এটাও বলে যে সে যেন তাদের সঙ্গে এখন তার স্ত্রী লক্ষ্মী দেবীর কাছে দেখা করতে যায়, তারা তাকে নিতে এসেছে। এই কথা শোনার পর দীপিকার শ্বশুর দীপিকাকে বলে যে আমি তার সামনে এখন কোন মুখে দাঁড়াবো, আমার যে দাঁড়ানোর মতো কোনো মুখ নেই। আমি অনেকবার চেয়েছি লক্ষ্মীর সামনে গিয়ে দাঁড়াতে, কিন্তু পারিনি। আর সেই মুহূর্তে অর্জুন সেখানে যায় এবং সে তার বাবাকে বলে যে আপনার জন্য আমি অনেক মিথ্যে কথা বলেছি। যখন কেউ জিজ্ঞাসা করতো যে তোর বাবা কোথায়, তখন আমি লোকের কাছে কখনো বলেছি যে বাবা বিদেশে গেছে, কখনো বলেছি বাবা শহরে গেছে। আপনি তো আপনার মতো করে চলে গেলেন, কিন্তু আমার মা কিভাবে আমাদের নিয়ে বেঁচে রয়েছে একবারও কি আপনি বোঝার চেষ্টা করেছেন? একবারও কি আপনি কোনো খবর নিয়েছেন? বরং আপনি বারবার আমার মাকে ডিস্টার্ব করেছেন। আপনার চিঠিটা পাওয়ার পর থেকেই মায়ের হার্ট অ্যাটাক হয়ে যায়। তাই প্লিজ আপনি যদি যেতে না চান তাহলে আপনাকে আমাদের সাথে যেতে হবে না, আমি বাড়িতে গিয়ে মাকে বলে দেব যে আপনি মারা গেছেন। এই বলে অর্জুন সেখান থেকে চলে যায়। এবার ওই রাতে অর্জুন ড্রিঙ্ক করতে করতে দীপিকার সাথে তার জীবনে ঘটে যাওয়া অনেক কথা শেয়ার করে। সে দীপিকাকে জানায় যে তার বাবা না থাকার কারণে তাদের জীবনে কত কষ্ট করে বড় হতে হয়েছে। আর তখন দীপিকা বলে যে আমি মানছি তোমার বাবা ভুল করেছে, কিন্তু জীবন খুবই ছোট, এখানে রাগ, অভিমান, প্রতিশোধ এসব করে কি লাভ বলো তো? বেঁচে আছি ক্ষণিকের জন্য, তাই আমরা যতদিন বেঁচে আছি আমরা হাসি খুশিভাবে বাঁচতে পারি না? যা হওয়ার তা তো হয়েই গেছে, কিন্তু যেটা সামনে আছে সেটাকে ভালোবেসে আমরা আনন্দে থাকতে পারি না? তোমার বাবা এখন যখন তোমাদের কাছে যেতে চাইছে, প্লিজ তখন তোমার বাবাকে তোমরা ঠেলে ফেলে দিও না। কিন্তু যখন দীপিকা এসব কথা অর্জুনকে বলছিল তখন অর্জুন দীপিকার কোলে মাথা দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালবেলা যখন দীপিকা আর অর্জুন কথা বলছিল তখন তার বাবা তাদের হোটেল রুমে আসে এবং অর্জুনের পাশে এসে বসে। অর্জুনকে বলে, আমি খুব স্বার্থপর, আমি আমার খুশির জন্য তোমাদের ছেড়ে চলে গেছিলাম, আমাকে প্লিজ তোমরা মাফ করে দাও। আমি যদি এখনো লক্ষ্মীর সাথে কথা বলতে না পারি তাহলে আমি বোধহয় আর বাঁচবো না। অর্জুন, এখন থেকে আমি তোমাদের সাথে থাকতে চাই, আমার তোমাদের সাথে থাকার জন্য খুব ইচ্ছে করে, তুমি প্লিজ আমাকে মাফ করে আমাকে তোমাদের সাথে থাকার অনুমতি দাও। অর্জুন এসব কথা শোনার পর তার বাবাকে বলে যে বাবা,
কালকে যেভাবে আমি তোমার সাথে কথা বলেছি তার জন্য অনেক সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এরপর সে তার বাবাকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য দীপিকা দূর থেকে দেখে আর তার আনন্দে মুখে হাসি ফুটে ওঠে। এবার দীপিকা আর অর্জুন তাদের বাবাকে নিয়ে তার মায়ের কাছে ফিরে গিয়ে প্রথমে তারা তার মায়ের সাথে দেখা করে এবং তার পিছন পিছন অর্জুনের বাবা লক্ষ্মী দেবীর ঘরে প্রবেশ করে, যেটা দেখে অর্জুনের মা তো খুশিতে আত্মহারা হয়ে ওঠে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে তার স্বামীর দিকে তাকিয়ে অঝোর নয়নে কাঁদতে থাকে আর অর্জুনের বাবাও লক্ষ্মী দেবীকে দেখে কাঁদতে থাকে। অর্জুন আর দীপিকা তার মা আর বাবাকে একাকী কথা বলার জন্য রেখে বাইরে আসে। আর তখন অর্জুন দীপিকাকে বলে যে সে একটা ভালো কোম্পানিতে ভালো কাজের অফার পেয়েছে। দীপিকা তখন বলে যে তুমি সেই কাজে জয়েন করে যাও, কারণ এইরকম কাজ সবসময় পাওয়া যায় না। তারা যখন এসব কথা বলছিল তখন অর্জুনের ভাবি দীপিকাকে ফোন করে এবং হসপিটালের ভিতর আসতে বলে। অর্জুন আর দীপিকা হসপিটালের ভিতরে গিয়ে দেখে যে তার ভাবি এবং তার মা, বাবা ও ভাইয়া সবাই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং অর্জুনের ভাইয়া তার বাবাকে দেখে খুব রেগে গেছে। সে তার বাবাকে বলছে যে এতদিন তো আপনার দেখা পাওয়া যায়নি, আপনি এতদিন যেখানে ছিলেন সেখানে যান, আপনার সাথে আমাদের কোনো কথা বলার ইচ্ছে বা ভক্তি কোনোটাই নেই। তখন লক্ষ্মী দেবী সর্বানন্দকে বলে যে ও কোথাও যাবে না, ও আমার সাথেই এখানেই থাকবে। কিন্তু অর্জুনের ভাইয়া অর্জুনের মায়ের কোনো কথা না শুনেই তার বাবাকে ধাক্কা মারতে থাকে এবং তার সাথে তুই তাকারি করে কথা বলতে শুরু করে। এটা দেখে অর্জুনের মা আর সহ্য করতে পারে না, তাই সে সর্বানন্দকে একটা জোরে থাপ্পড় কষিয়ে দেয় আর বলে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক না কেন, তুই তোর বাবাকে তুই তাকারি করে কথা বলবি কেন? তোর বাবা কোথাও যাবে না, তোর বাবা আমার সাথে থাকবে, তুই এভাবে আজে বাজে কথা কেন বলবি? আমি তোর বাবার সাথে খুশিতেই থাকবো। তখন সর্বানন্দ তার মাকে বলে যে এই লোকটা তোমাকে কখনো খুশি রাখতে পারবে না। লক্ষ্মী বলে কে বলেছে খুশি রাখতে পারবে না? তুই কি ভেবেছিস তুই তোর বউকে খুব খুশি রাখতে পারিস? তুই কি জানিস যে তোর বউয়ের কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা খারাপ লাগে? তুই কি জানিস যে তোর বউ তোর সাথে একটু গল্প করার জন্য গুমড়ে গুমড়ে কাঁদে? শুধুমাত্র টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েই ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে তার সাথে সময় কাটাতে হয়, তার সুখ দুঃখের কথা শুনতে হয়, একজন অপরজনের জন্য স্যাক্রিফাইস করতে হয়, যেগুলো তুই কোনোদিন করেই দেখিসনি। এইসব কথা শুনে সর্বানন্দ তার বউ আর বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং তার বউ কল্পনাকে সে তার কাছে ডাকে আর বলে যে আমার মাথায় খুব যন্ত্রণা করছে, তুমি কি আমার মাথাটা একটু টিপে দিতে পারবে? তখন কল্পনা এসে তার মাথাটা টিপে দেওয়া শুরু করে আর তখন সর্বানন্দ তার স্ত্রী কল্পনাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আমি তোমাকে সত্যি ভালোবাসতে পারিনি, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। এই কথা বলতে বলতে সে কাঁদতে থাকে আর স্বামীর কান্না দেখে কল্পনাও কান্না করতে থাকে। এদিকে অর্জুন কিছুক্ষণ পর আবার তার মায়ের কাছে আসে আর এসে দেখে যে দীপিকা তার মায়ের পায়ের কাছে শুয়ে ঘুমাচ্ছে। অর্জুন তার মাকে দেখার পর সে আবার বাইরে আসে। বাইরে এসে একটা সিগারেট খেতে থাকে আর ভাবতে থাকে যে সে কি করবে। সে কি দীপিকাকে ডিভোর্স দিয়ে দেবে? পরের দিন সকালবেলা অর্জুনের ভাইয়া সর্বানন্দ তার বাবাকে বলে যে বাবা আমাকে ক্ষমা করে দাও। আর অর্জুনের ভাবি লক্ষ্মী দেবীকে বলে যে কালকে আপনি আপনার ছেলেকে বকার পর থেকে সে বাড়ি ফিরে সারা রাত কেঁদেছে আর আমাকে বারবার বলেছে যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। যখন তারা এসব কথা বলছিল তখন দীপিকা সেখানে আসে এবং লক্ষ্মী দেবীকে বলে যে মা আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন, এবার আমার বাড়ি যাওয়ার পালা, আমি এখন বাড়ি ফিরতে চাই। এই কথা বলে দীপিকা তার বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়ি ফেরার পর দীপিকার অর্জুনের সাথে কাটানোর সময়গুলোর কথা খুব মনে পড়তে থাকে। দীপিকার সারা রাত আর ঘুম হয় না, সে সব সময় মনমরা হয়ে পড়ে থাকে, সব সময় চুপচাপ বসে থাকে এবং তারা দুজনেই তাদের খুশির মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। আর এভাবেই একসময় তাদের কোর্টের ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার ডেট চলে আসে, তাই তারা সপরিবারে কোর্টে আসে। এখন অর্জুন আর দীপিকা কি করবে? তারা কি একে অপরকে মিউচুয়াল ডিভোর্স দেবে নাকি তারা একসাথে থেকে যাবে সারা জীবনের জন্য? তো চলুন সেটা দেখা যাক। অর্জুন কোর্টে আসার পর দীপিকাকে সে বলে যে আমি অনেক ভেবে দেখেছি যে তোমাকে খুশি রাখতে হলে আমাকে ডিভোর্স দিতেই হবে, এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। এরপর তারা কোর্টের ভিতর প্রবেশ করে আর সেখানে জজ সাহেব আসে এবং অর্জুনকে জিজ্ঞাসা করে যে বলো অর্জুন, তোমরা শেষ পর্যন্ত কি ডিসিশন নিলে? অর্জুন বলে আমার নিজস্ব কোনো ডিসিশন নেই, দীপিকা যে ডিসিশন নেবে সেটাই ফাইনাল হবে। জজ সাহেব তখন দীপিকাকে জিজ্ঞাসা করে যে দীপিকা বলো তো তোমার কি সিদ্ধান্ত? দীপিকা বলে যে ম্যাডাম আমি অর্জুনের সাথে 2 মিনিট আলাদাভাবে একটু কথা বলতে চাই। জজ সাহেব তখন তাদের আলাদাভাবে দুজনকে 2 মিনিট কথা বলার জন্য পারমিশন দেয়। এরপর দীপিকা অর্জুনকে বলে অর্জুন
জানো তো আমি ছোটবেলা থেকে ঘুমের মধ্যে ভীষণ নাক ডাকি, আর এটা নিয়ে আমাকে কম বিপদেও পড়তে হয়নি। যখন স্কুল থেকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলতো, তখন আমার হাজার ইচ্ছা থাকলেও আমি এই নাক ডাকার কারণে ঘুরতে যাওয়াটা স্যাক্রিফাইস করতাম। যখন মা বাবা আমাকে কোনো আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলতো, তখন আমার খুব চিন্তা হতো যে আমি সেখানে গিয়ে কিভাবে ঘুমাবো। আমি কখনোই চাইতাম না যে আমার জন্য অন্য কারো অসুবিধা হোক। এরপর আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকলো। এক সময় আমার মা বাবা আমার বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখা শুরু করলো। তবে আমি যখন সেই সব ছেলেদের বলতাম যে আমি ঘুমের ঘোরে নাক ডাকি, তখন তারা সবাই পালিয়ে যেত। কিন্তু একমাত্র তুমি, হ্যাঁ একমাত্র তুমি, যাকে আমি বিয়ের আগে আমার নাক ডাকার কথা জানাতে পারিনি, কিন্তু যখন তুমি বিয়ের পর আমার নাক ডাকার কথা জানতে পারলে, তখন একমাত্র তুমি সেই ব্যক্তি যে আমার নাক ডাকাটা মানিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছো। আজ আমি তোমাকে খুব ভালোবেসে ফেলা সত্ত্বেও আমার এই নাক ডাকার জন্য তোমাকে হারাতে হচ্ছে। আমি কি করব বলো তো অর্জুন? আমার যে আর কিছুই করার নেই। অর্জুন তখন দীপিকাকে বলে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি দীপিকা। দীপিকা তখন বলে, তুমি আমাকে কচু ভালোবাসো। যদি কোনো ভালো একটা মেয়ে তুমি পেয়ে যাও যে ঘুমের ঘোরে নাক ডাকে না, একদম তোমার মতো, তাহলে তুমি আমাকে ভুলে যেতে দুবারও ভাববে না। অর্জুন বলে, আমার জীবনে আর কেউ কখনো আসবে না দীপিকা। আমি এখন বুঝতে শিখেছি যে ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা, একে অপরের জন্য স্যাক্রিফাইস করা, এরই নাম ভালোবাসা। আর এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই কথা বলে সে দীপিকাকে জড়িয়ে ধরে। এরপর তাদের মধ্যে আর ডিভোর্স হয় না, তারা বাড়ি ফিরে যায়। তারপর কেটে যায় আরও কিছু বছর। এখন দীপিকার একটা বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চা কোলে নিয়ে দীপিকা বসে রয়েছে, আর অর্জুন দীপিকাকে বসে বসে একটা গল্পের বই পড়ে শোনাচ্ছে। আর ঠিক তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়। এরপর তারা আবিষ্কার করে যে সেই আওয়াজটা হচ্ছে তাদের বাচ্চার ঘুমের ঘোরে নাক ডাকার আওয়াজ। আর তখন দীপক বুঝে যায় যে এবার থেকে মায়ের সাথে তার বাচ্চাও তাকে জ্বালানোর জন্য তৈরি হয়ে গেছে। আর এখানেই ফিল্মটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট হয়। তোমরা প্লিজ প্লিজ একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওটি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।